স্বাগত জানাই প্রিয় দর্শক। আমরা কেটিভি স্টুডিও আড্ডাতে অনেকদিন পরে আবার ফিরে এলাম। একজন নতুন অতিথি আজ আমাদের মাঝে এসেছেন। আপনারা জানেন যে কেটিভিতে সবুজ কুড়ি নামে একটি কম্পিটিশন চলছে, সেজন্য আসলে আমাদের ওইটা নিয়ে একটু বেশি ব্যস্ততার কারণেই আড্ডাটা আমরা নিয়মিত করতে পারছিলাম না। তো যাই হোক, আমরা পেয়ে গেলাম একজন আমাদের খুব প্রাণের মানুষ, যিনি মিডিয়া ব্যক্তিত্ব এবং ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে বাংলাদেশে তিনি অধিক পরিচিত, মোহাম্মদ আমিরুল ইসলাম। কেমন আছেন? অদ্ভুত ভালো। আমি সবসময় অদ্ভুত ভালো থাকি। অদ্ভুত ভালো, বা এটা নতুন ধরনের ভালো থাকা। হ্যাঁ, অদ্ভুত ভালো থাকার কারণটা কি? অদ্ভুত ভালো থাকার কারণ হচ্ছে অদ্ভুত পৃথিবী। আচ্ছা। আর অদ্ভুত পৃথিবীর নিয়ম নীতি, আর আমরা এখন সবাই অদ্ভুতভাবে চলছি। আর আমাদের যেহেতু এখন আমরা একটা প্ল্যাটফর্মে বসে আছি, অনলাইন প্ল্যাটফর্মে, সেহেতু বলতে হয় আগে একটা প্রযুক্তি চেঞ্জ হতো 20 বছর 30 বছর ধরে, আর এখন প্রতিদিন প্রতি ঘন্টায় আপডেট আসতেছে। তার কারণে অদ্ভুতভাবে আসলে সবকিছুই অদ্ভুত অদ্ভুত, মানে নতুন নতুন মনে হয়, নতুন নতুন। এর জন্য অদ্ভুত ভালো থাকাই স্বাভাবিক। আচ্ছা, খুব দারুণ একটা বিশেষণ ব্যবহার করেছেন আপনি ভালো থাকার জন্য। দারুণ দারুণ। তো মিস্টার আমিরুল, আপনার তো অনেক বিশেষণ, অনেক কাজ করছেন। একজন প্রথম পরিচয় আপনার সঙ্গে একজন সংগঠক হিসেবে আমার। জি। হ্যাঁ, আপনি একজন প্রায় 30 বছর হয়ে গেছে সংগঠক হিসেবে পরিচিত। তারপরে মিডিয়া ব্যক্তিত্ব, আপনি মিডিয়া নিয়ে কাজ শুরু করলেন। মানে খুলনায় বলা যায় যে প্রথম দিককার একেবারেই এই যে অনলাইন মিডিয়ায় আপনি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলে প্রথম খুলনা থেকে নির্মিত অনুষ্ঠান, সেটা আমি নির্মাণ করেছি এটিএন বাংলাতে। হ্যাঁ হ্যাঁ, 2003 সালে। হ্যাঁ, অনেক আগের কথা। 2003 মানে ভাবাই যায় না, মানে ওই সময় বলা যায় যে আমাদের কাছে ধরাছোঁয়ার বাইরে ছিল সব বিষয়াদি। তো আপনি তারপরে ঢাকাতে গিয়েও কাজ করেছেন। ঢাকায় একটা মিডিয়া, আপনি যেহেতু ওই কথাটা বললেন, ওই সময়ের জার্নিটা একটু আপনাকে বলতে হয়। তার কারণ হচ্ছে আমরা প্রথম যে কাজটা করি, আমি তার আগে একটু বলি নেই দর্শক, আমরা কিন্তু আসলে এই যে আড্ডাটা না, এটা এরকম ইনফরমালি হবে। আমরা কথা প্রসঙ্গে নানান বিষয় চলে আসবে, আমরা কোনো ফর্মাল আলোচনা করব না, কারণ এটি আড্ডা। জি। হ্যাঁ, আমরা নামটাও আমাদেরকে টিভি স্টুডিও আড্ডার ছলেই কথা বলবো। তো আমিরুল, যা বলছিলেন। আপনি নিজেও জানেন, কারণ আপনি আমার সহযোদ্ধা, বা দীর্ঘদিন 30 বছর একটা মানুষের সাথে সম্পর্ক, সেটা আমার মনে হয় যে আপনার সাথেই আমার আছে অনেক। আর খুলনাতে প্রথম আমরা যখন আমি এটিএন বাংলা একটা প্রোগ্রাম নিয়ে যাই, সেটা হচ্ছে ভিএইচএস ক্যাসেটে। তখন এটিএন বাংলা বলে কি যে এই ক্যাসেট সম্প্রচার হয় না। সেটা হচ্ছে কুয়াকাটার উপর একটা ডকুমেন্টারি ছিল। পরবর্তীতে তাহলে কোন ফরম্যাটে সম্প্রচার হবে? মিনিমাম ডিভি ফরম্যাটে তখনকার দিনে। তখন ডিভি ক্যামেরা খুলনায় তাহলে আনতে হবে, যেহেতু আমরা খুলনা থেকে কাজ করব, আমরা ওইভাবে ব্যবস্থা নাই যে আমরা ঢাকায় যেতে পারবো। তখন আমাদের খুলনার স্বনামধন্য চিত্রগ্রাহক, যার সাথে আমার অনেক কাজ, তুলসী সাহা, তিনি একটা ক্যামেরা তাকে দিয়ে আমরা সবাই মিলেই আনানো হলো আর কি, ডিভি ক্যামেরা। সেটা নিয়ে আমরা প্রথম যে ডকুমেন্টারিটা করলাম, সেটা এস এম সুলতানের উপরে, লালমিয়া। এবং তখন আমাদের জলিল টাওয়ারের উপরে অফিস, চারতলাতে, এবং জলিল টাওয়ার সবে হয়েছে তখন। এবং মজার ব্যাপার হচ্ছে কি, জলিল টাওয়ারের মালিকের মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার, তুলসী শাহর মোবাইল নাম্বার, এটা কিন্তু না 22 23 24। আচ্ছা, মানে 01711248295, এইভাবে সিরিয়ালি। মানে আমরা শিববাড়ি মোড়ে সিরিয়াল দিয়ে সিম নিয়েছিলাম। মজার ব্যাপার, মনির ভাই তখন বেঁচে আছেন, এবং উনি বললেন যে আপনারা কাজ করার জন্য, উনিও খুব উদ্বুদ্ধ যে মিডিয়াতে কাজ হবে, টেলিভিশনের জন্য। আমাদের জলিল টাওয়ারের উপরে, জলিল টাওয়ারের দোতলা, চারতলা, একদম সিঁড়ি দিয়ে উঠে ডান হাতে। এবং ওখানে আমরা কাজ শুরু করলাম। এবং এস এম সুলতানের উপর যে গবেষণা, তখন তো এত সহজ মিডিয়া না যে গুগল থেকে নামানো যাবে, এর থেকে নামানো যাবে, এত কোনো কিছু পাওয়া যায় না ইচ্ছা করলেই। এবং তখন হচ্ছে বিভিন্ন বই ঘেটে ঘেটে ওনার অঞ্চলে ঘুরে ঘুরে ছবি কালেকশন করে 1 বছর গবেষণা করতে লাগলো। তারপরে নির্মিত হলো লালমিয়া, যেখানে 350 স্টিল ছবি ব্যবহার হয়েছে। আর হচ্ছে আমাদের খুলনা বিএল কলেজের সাবেক প্রিন্সিপাল শরীফ আতিকুজ্জামান পিন্টুর একটা ইন্টারভিউ নেওয়া ছিল এস এম সুলতানের উপর। এটা দীর্ঘদিন আগের, কিন্তু উনি যখন দেখলেন যে আমি কাজ করছি, তখন উনি আমাকে ডেকে নিলেন এবং বললেন যে এইটা তুমি ব্যবহার করতে পারো। এবং একটা ইন্টারভিউ আমার মনে হয় যে ওনার, সেটা আমি ওর ভিতরে ভিডিও ব্যবহার করা হয়েছিল, এবং সেটা ওনার তোলা। এবং উনিও একটা গুণী মানুষের সন্তান। ওনার বাবা কবি আব্দুল হাকিম, আপনারা জানেন হয়তো। এবং উনিও অনেক গুণী, উনিও তো নড়াইলের মানুষ। হ্যাঁ, অনেক অনেক গুণী মানুষ, এবং একজন ভালো শিল্পী, শিক্ষক, ইংরেজির প্রফেসর, সাহিত্যিক। এবং দিল্লি থেকে তার
বই অনুবাদ হয়, এটা একটা বিরাট ব্যাপার। মানে আমার একটা কাজে কিন্তু উনি সহযোগিতা করেছিলেন, যে ক্ষুদিরামের একটা প্রোডাকশন ছিল আমার, লিজেন্ডারি প্রোডাকশন, ওই প্রোডাকশনের যে ইংলিশ ভার্সনটা করেছিলাম সেটি কিন্তু শরীফ আতিকুজ্জামান পিন্টু স্যার ইনস্ট্যান্ট জায়গায় বসে, আমি একই জায়গায় কথা বলি, এস এম সুলতানের লাল মিয়ার সাবটাইটেল ওনার করা। আচ্ছা আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে কি, তখন খুলনার দু একজন এটিএন বাংলাতে জয়েন করছে, আমি নাম বলতে চাই না, যাই হোক, তা আমি অনেক আশা ভরসা নিয়ে এটিএন বাংলায় গেলাম ডিভি ক্যাসেটটা নিয়ে, 1 বছরের কষ্ট চেষ্টা, এবং সেটা হচ্ছে 2003 সালের অক্টোবরের 1 তারিখ বা 2 তারিখ, কারণ 10ই অক্টোবর হচ্ছে সুলতানের প্রয়াণ দিবস। আমার টার্গেট হচ্ছে ওই দিন ওটা সম্প্রচার করতে হবে। এটিএন এ তখন হচ্ছে সামনে কয়েকটা বেতের সোফা টোপা আছে, আর কিছু না, ভিতরে আপনার এরকম একটা স্টুডিও আর একটা ছোটখাটো ওয়াসা ভবনেই, হ্যাঁ ওয়াসা ভবনেই। এবং তখন নওয়াজ আলী খান হচ্ছে প্রোগ্রাম হেড। স্যার বিটিভি থেকে সম্প্রতি তখন বিটিভি জিএম ছিলেন, ও রিটায়ার্ড করে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওখানে জয়েন। আমি 2-3 দিন সোফায় বসতে বসতে আমার সাথে স্যারের দেখা হয় না, আমি ওটা দেখাতে পারি না, কিন্তু আমি আশা ছাড়ি না যে তাকে দেখাতেই হবে। একদিন উনি যখন রুমে ঢোকে, তো উনি আমাকে 2 দিন দেখার পর বলছে, এই ছেলে কি ব্যাপার, তুমি এখানে বসে থাকো কেন? আমি বললাম যে স্যার আমি তো একটা ডকুমেন্টারি বানিয়েছি। কি বানিয়েছো? আবার বলো। আমি বললাম স্যার ডকুমেন্টারি। বলো বাংলা কি বলো? আমি বললাম স্যার প্রামাণ্য চিত্র। আচ্ছা আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমাকে ডেকে নেব। আমি বসে থাকলাম, ঘন্টা 2-1 পরে উনি আমাকে ডাকলেন। ডাকার পরে বললো যে তোমাকে তো এখন আমি সময় দিতে পারবো না, তুমি কি নিয়ে আসছো, সিডি ক্যাসেট কি আনছো দাও, আমি এটা দেখবো, কালকে আবার সকালে এসো তুমি। আমি আবার পরের দিন সকালে যে বসে থাকলাম, অনেক আশা, অনেক স্বপ্ন, কখন ডাকবেন। পরের দিন আমার আর দেরি হয়নি, উনি 10 মিনিটের ভিতর আমাকে ডাকছেন এবং আমাকে বললো যে তুমি এটা কি করতে চাও? আমি বললাম যে স্যার এটা তো আমি বানিয়েছি, এটা আমি 10 তারিখে সম্প্রচার করতে চাই এটিএন বাংলাতে। উনি বললো কি যে এটা আমাদেরকে কিন্তু তাহলে রয়্যালিটি দিয়ে দিতে হবে, আমাদেরকে সত্য দিতে হবে। জি স্যার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমার তো তখন উদ্দেশ্যটা হচ্ছে সম্প্রচার করতে হবে, যে খুলনা থেকে একটা জিনিস উনি বলল যে আমি তোমারটা একদম ফ্রি নিব না, তোমাকে আমি একটা সম্মানই দিব, যদিও এইটা তার তুলনায় অনেক কম, কিন্তু আমি তোমাকে একটা সম্মানই দিব। তারপরে উনি দেখলাম যে ওনার লোকদের ডাকলেন, তারা স্ট্যাম্প নিয়ে আসলেন। আমি তখন বুঝছি যে এটা আবার স্ট্যাম্প কেন, এত দলিল পত্র কেন, এটা একটা বিষয় থাকে, এগ্রিমেন্ট কেন। এই এগ্রিমেন্টে যেখানে যেখানে সই করতে বললাম আমি করে দিলাম। দেওয়ার পর আমাকে খামে 10,000 টাকা দিল, এবং 10,000 টাকা 2003 সালে অনেক টাকা। আমি তো কি বলে এটা অল্প টাকা, অনেক টাকা। এবং নওয়াজ আলী খান আমাকে 10,000 টাকা দিলেন, এবং আমি তো সেদিন আর ঢাকা শহরে আমি নেই আর কি। অদ্ভুত ব্যাপার আসলে, সেই ফিলিংস আপনাকে বুঝাইতে পারবো। এবং আমাকে আমার আরো একটা ব্যাপার হচ্ছে কি, ওই 10ই অক্টোবর রাত 10টা হচ্ছে আয়ুব বাচ্চুর একটা প্রোগ্রাম ছিল, গানের প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম। স্যার তৎক্ষণিক ওনাকে ফোন দিলেন, বাচ্চু ভাইকে ফোন দিয়ে বললো, বাচ্চু তোমার তো প্রোগ্রাম আছে, তোমার প্রোগ্রামটা আমি একটু চেঞ্জ করতেছি, কারণ ওই দিন হচ্ছে এস এম সুলতানের প্রয়াণ দিবস, ওই দিন আমরা একটা ডকুমেন্টারি পেয়েছি, খুলনা থেকে একটা ছেলে বানিয়ে নিয়ে আসছে, ওইটা ওই দিন ওই টাইমে সম্প্রচার হবে। আমি অবাক হলাম যে বাচ্চু ভাই প্রোগ্রাম বাচ্চু ভাই প্রোগ্রাম ক্যান্সেল করে সে আমার প্রোগ্রাম দিচ্ছে। এবং উনি তারপরে বললো যে তুমি লাঞ্চ করছো? আমি বললাম না। আমার বললো তুমি আমার সাথে খাবে, এবং আমাকে বললো তুমি কি জানো এই আমি একজন ডকুমেন্টারি ফিল্ম নির্মাতা। আমি তখন বুঝলাম যে উনি একজন নির্মাতা, বোধহয় এটার মূল্য উনি বুঝতে পেরেছে। এবং স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ, স্যার 21 পদক পেয়েছেন কিছুদিন আগে, আপনারা জানেন। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই, যে এই যে এটিএন বাংলা যখন এই জিনিসটি গ্রহণ করলো, আপনি যে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেন বা করেন, তার আগের থেকে তো একটা ইন্সপিরেশন ভিতরে ছিল, স্পিড ভিতরে ছিল, যখন এটিএন বাংলা এটা অ্যাকসেপ্ট করলো তারপরের থেকে কি আপনি ফুলদমে কাজ শুরু করলেন? হ্যাঁ, এবং আমি বলছি, এবং এটিএন বাংলায় অক্টোবরের 10 তারিখ প্রচার হলো, ওই দিনই প্রেস ডাকলো ওরা, পরের দিনই ও এটিএন বাংলা থেকে বিটিভি ওটা নিয়ে নিল। বিটিভি বললো যে এটা আমাদের লাগবে, এটা, এবং বিটিভি চাইলে সবাইকে দিতে হবে, বাধ্যতামূলক, এটা আইনেই আছে। তারপরের দিনই নওয়াজ আলী খান স্যার এটাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠিয়ে দিলেন। এবং তার পরের সপ্তাহে আমাকে এটিএন বাংলা ডাকলেন এবং বললেন যে আপনি এই ধরনের প্রোগ্রাম মাসে 4টা দিতে হবে আপনাকে, এবং মাসে 4টা ডকুমেন্টারি আপনাকে 40,000 টাকা পে করা হবে। 40,000 টাকা, মানে ইনাউল ভাই অসম্ভব ব্যাপার, মানে সেই সময় অনেক বড় ব্যাপার। আমি 10,000 টাকা খরচ করে পারতাম না কিন্তু সারা মাসে। না, আপনি অনেক কিছু জানেন, তারপর আমি বলি, কিন্তু নওয়াজ আলী খান স্যার ছিলেন বিধায় কিন্তু ডকুমেন্টারি মূল্যায়ন হয়েছে।
এবং আমি তখন শুরু করলাম বাংলার প্রকৃতি, ঐতিহাসিক নিদর্শন, দর্শনীয় স্থান, বিশ্বখ্যাত সুন্দরবন, মেলা খেলা, নদী, সমুদ্রের ঢেউ নিয়ে একদম দেখি নয়ন মেলিয়া ধারাবাহিক অনুষ্ঠান। এবং আপনারা আজকে যে টি শার্টগুলো আমরা পরি বা এখনের যারা এরা পরে, এই টি শার্ট কিন্তু একটা টাইমে আজিজ মার্কেট থেকে ওর উৎপত্তি হয়েছিল। আপনি জানেন, এটা হচ্ছে যে প্রতিষ্ঠানটা প্রথম করেছিল, আমি নামটাই ভুলে গেলাম, ওরা ওই আমাকে ডেকে নিল, বললো কি আপনি প্রতি সপ্তাহে প্রোগ্রামে আমাদের গেঞ্জি পরবেন, গেঞ্জি ফ্রি, মানে নতুন টি শার্ট ফ্রি, মানে এরকম একটা ট্রেন্ড ছিল আজিজ মার্কেটে। এবং আপনি এই ওদের স্পন্সর, এবং আমি বাইরের ট্যুর করি, ওখানে লেখা থাকতো টাইটেলে পোশাক, এবং ওরা ওই যে প্রথম সুলতানের, আমার কাছ থেকে সুলতানের ছবি নিয়ে সুলতানের টি শার্ট করলো এবং সেটা প্রচুর চললো। এবং আমাকে প্রতি সপ্তাহে তারা নতুন টি শার্ট দিত। হ্যাঁ, এবং আজিজ মার্কেটও একটা ব্যাপার ঘটে গেল। আজকে যারা অনেক বিখ্যাত মানুষ, তাদের ওই সময় অনেকেই সূচনা ঘটেনি। ধরেন আমি আর নাম নাই বলি, যাই হোক, সেই সময়ে বেলি রোডে আসা, বেলি রোডে কাওয়া স্যুপ পাওয়া যেত, আমরা বলতাম কাওয়া স্যুপ 10 টাকায়। মানে সব স্টাররা লাইন দিয়ে বসে থাকতো, মানে 10 টাকার কাওয়া স্যুপ খাওয়ার জন্য। ওই নাটক হবে ওখানে, আর অডিয়েন্সও কিন্তু খেত প্রচুর। তখন তো মোবাইলে আমরা, আমাদের একটা মনে হতো যে এখন আমরা বেলি রোডে সন্ধ্যার পরে ঢুকতাম, মনে হতো যেন একটা প্রাণের উৎসব, তাই না? আমার 2003 থেকে 5 পর্যন্ত আমার কিন্তু আর কোনো চিন্তা ছিল না, প্রতি সপ্তাহে অনুষ্ঠান, একটা না। এটা এটিএন বাংলাতে ধারাবাহিক। আচ্ছা, পরবর্তীতে আমি যা জানি যে আপনি অন্যান্য মিডিয়া তো ব্যাপক কাজ করেছেন। আমি 2005-এ বাংলাদেশ টেলিভিশনে জয়েন করি, হ্যাঁ, অনুষ্ঠান নির্মাতা হিসেবে। আচ্ছা, এবং এখানে একটা মজার গল্প আছে, এটার একটা মজার গল্প আছে। এটিএন বাংলাতে আসলেন হচ্ছে আলিমাম স্যার। আলিমাম স্যারকে নজর স্যার বললেন যে এই ছেলেটা, মানে স্যার খুঁজতেছে যে দেখি নয়ন মেলিয়া কে তৈরি করে। আলিমাম স্যার খুঁজতেছে, কারণ উনি করতেন একটা সময় দেখা হয়নি চক্ষু মেলিয়া, 82 সালে, আমাদের জন্মের নামের সঙ্গে মিল আছে অনেক। এখন স্যার আমাকে বললেন কি, এই ছেলে তুমি নকল করো কেন? আমি বললাম কেন স্যার? বলতেছে এই অনুষ্ঠান তো আমার অনুষ্ঠান, তুমি কেন করো? তারপরে আমাকে আস্তে আস্তে বললো তুমি বিটিভিতে কাজ করবা। তা আমি বললাম কি যে ওইখানেই স্যারের সাথে, আমি বললাম বাংলাদেশ টেলিভিশন, তখন বাংলাদেশ টেলিভিশন মানে তো অন্য অনেক বড় ব্যাপার। আমি ভাবছি মনে হয় ওইখানে গেলে আমার বেতন মানে অনেক বেশি হবে বা আরো বেশি ইনকাম হবে। তখন স্যার আমাকে বিটিভিতে গেলাম, আমার প্রথম বিটিভিতে যাওয়া, এবং আলী ইমাম স্যার আমাকে বললো, সাথে সাথে আমার আইডি কার্ড করে দিল। এবং বিটিভির অনুষ্ঠান ছিল অপরূপ বাংলাদেশ, যেটা আমি করেছি প্রায় 120 এপিসোড। মানে ওইটা কি দেখানো হতো? একই সাবজেক্ট, এটিএন ছেড়ে দিলাম। এটা আর একটা ভুল ছিল, যদিও ভুল সঠিক জানি না। একটা নতুন মাধ্যমে কাজ করা, এদিকে আবার আমার লস, আমার টাকা চলে আসলো 18,500 টাকা আমার ইনকাম মান্থলি। হ্যাঁ, কারণ স্যার বললো কি তুমি জানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন 27,000 টাকা, তোমার 18,500 গভর্নমেন্ট মিডিয়া, তুমি এর থেকে কি চাও? স্যার আমি তো এটিএন 40,000 টাকা পাই। বলে এগুলো এখানে বলে কোনো লাভ নাই, এখানে যে তোমার যে এটা দিচ্ছি এটা অনেক বেশি, আমার আর কিছু করার নাই, অলরেডি এটিএন ছেড়ে আসছি, বিটিভি অপরূপ বাংলাদেশ। কিন্তু তারপরে হলো কি যে একটা সরকারি মিডিয়া, বিটিভির স্বীকৃতি মানে তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং আর একটা জিনিস কি, আপনার লাল মিয়া যেদিন সম্প্রচার, ওই দিন রাতে কিন্তু আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, ধরেন আমাদের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল পুরোটা বসে দেখেছে, কারণ আমি তাকে ফোন দিয়েছিলাম। আমি শুধু না, তুলসী সাহা প্লাস আমাদের সোহেল মাহমুদ ভাই ফোন দিছিল যে এটা দেখেন। সোহেল ভাইও কিন্তু রাত জেগে এডিটে থাকতো, মানে বলতে হয়, মানে এদের পরিশ্রম গুলো অবশ্যই। আমরা 7 রাস্তার মতো, আপনিও কয়েকদিন হয়তো ছিলেন, আমরা রাতে এডিট করে আড্ডা দিতাম 7 রাস্তার মধ্যে, পাউরুটি ডিম খেতাম, মানে একটা বিষয় ছিল। এইটা তো একটা মানে কি বলে, মানে ওই সময় হোক কি যে আমাদের তো অল্প সংখ্যক মিডিয়া, আমরা কিন্তু ওই সময় এই কাজ করার জন্য খুলনা ভিশন আমরা ব্যবহার করেছি। হ্যাঁ, ওখানেও আমরা প্রথম প্রোগ্রাম দিয়েছি, যদি সেই প্রোগ্রামে বলি সেটাও আমরাই প্রথম দিয়েছি। ওখানে আপনার মনে আছে কিনা, আমি কফি হাউসের আড্ডাটা আজ আর নেই, সেটা ভিএসএস ক্যামেরায় বন্ধু বান্ধব কাউকে যে নিলয়, কাউকে কি 7টা চরিত্র, এটা করে নিউ মার্কেটের গ্রিল হাউস কে করলাম কফি হাউস। তখন খুলনা ভিশনের মনির ভাই বেঁচে আছে, মনির ভাইকে স্মরণ করতে হয়, যেহেতু এই লোকটা কিন্তু এটা চালু করেছে, মানে মিডিয়ার প্রতি একটা ঝোঁক ছিল। এবং উনি তার পুকুর ভিডিও দোকান ছিল, উনি ওখানে বসতো, আপনার তো মনে আছে না? এবং উনিও মারা গেছেন, আমাদের মাঝে নাই, অনেকেই চলে গেছেন। উনি এটা নিয়ে চালাতেন, এবং মানে 10 মিনিট পর পর কফি হাউসের সে আড্ডাটা আজ আর নেই, এই গান চলতো। এবং খুলনাতে কিন্তু একটা ব্যাপক সাড়া পড়েছিল খুলনা ভিশনের, এরপর থেকে খুলনা ভিশন অনুষ্ঠান। মানে আমাদের যারা আমরা মিডিয়া বেসড কাজ করার দিকে ঝোঁক গেছে বা ঝুঁকেছি,
তখন কিন্তু খুলনা ভীষণ আমাদের কাছে একটা অনুপ্রেরণা ছিল। অবশ্যই অবশ্যই, মানে আমরা দেখানোর ব্যাপার, যেমন আজকে তো খুব সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি অনলাইনে আপনি নিজে বিশ্বব্যাপী যে কোনো জায়গায় বসে যে কোনো কিছু প্রেজেন্টেশন করতে পারছেন। হ্যাঁ, আর আমার খুলনা ইউনিভার্সিটির ওই যে ফটোগ্রাফির একজন স্যার ছিলেন, হ্যাঁ, উনি কিন্তু একটা ভালো কথা বলতেন। উনি সবসময়, ওনার কাছে আমিও কাজ শিখেছি। উনি বলতেন যে একটা মানুষ সে কালো বিদঘুটে কোনো সমস্যা নাই, বা একটা মানুষ খুব স্মার্ট ফর্সা কিন্তু সে নিজেকে প্রেজেন্টেশন করতে পারে না, তার কোনো মূল্য নেই। নিজেকে প্রেজেন্টেশন করতে পারতে হবে, সে কালো হোক সমস্যা নেই, কিন্তু নিজেকে যে প্রেজেন্টেশন করতে পারবে না তার কোনো মূল্য নেই। তার যদি অবস্থানটাকে ক্লিয়ার করতে না পারে তাহলে তার তো কোনো ভ্যালু নেই আসলে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই যে আরো অনেক বিষয় আছে প্রসঙ্গক্রমে কথা প্রসঙ্গে আসবে। বিটিভির পরে আপনার চ্যানেল চ্যানেলের পরে মোহনা টেলিভিশন, লাস্ট প্রোগ্রামের দায়িত্বে ছিলাম আমি। হ্যাঁ, মানে প্রোগ্রাম হেড হিসেবে কাজ করেছেন মোহনা টিভিতে। এর মাঝে আমি সার্কিট ডিরেক্টর হিসেবে 7 দেশে কাজ করেছি। আপনি যে বিষয়টা যেটা হয়েছে যে মোহনা টিভি ছেড়ে আবার খুলনা ব্যাক করে গ্রামে চলে আসি, কারণ আমার কাছে একসময় মনে হয়েছে কি আমার গ্রামে যেতে হবে এবং শিকড়ের কাছে ফিরে আসি। কারণ আমার কাছে নিজের মতো করে কাজ করার জন্য কিছু ভালোবাসাকে মনে হয়েছে কি ফেক, মানে প্রয়োজনের সময় তারা আমাকে প্রচুর ব্যবহার করছে, বাট যখন প্রয়োজন শেষ হয়ে গেছে তখন ইয়ে করে নাই। বাংলাদেশে ধরেন নুসরাত ফারিয়াও আমার ক্যামেরার সামনে একসময় কাজ করেছে শুরুর দিকে, আমার অনুষ্ঠান করতেন মোহনার সকাল, অনেকেই তো। আচ্ছা, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে আরেকটা লিজেন্ডারি কাজ আপনার আছে যেটা মানে ইন্টারন্যাশনালি রিকগনাইজড, সেটা হচ্ছে আমাদের শাহ আব্দুল করিমকে নিয়ে। জি জি, এটা সারা পৃথিবীতে একটা আলোড়ন করেছে এবং এটা লন্ডনে 30,000 কপি বিক্রি হয়েছে শুধু ডিভিডি। এই বিষয়ে একটু আমরা জানতে চাই। এইটার একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হচ্ছে আমি এস এম সুলতানের উপরে ডকুমেন্টারি করলাম, রবীন্দ্রনাথের আদি বাড়ি নিয়ে কাজ করলাম। এটা তো আমি প্রথম, আপনি জানেন। এটা নিয়ে কাজ করার ফলে আজকে যে এখানে মেলা হচ্ছে, আজকে যে আপনারা প্রোগ্রাম করতে যাচ্ছেন, মানে এটা কিন্তু এটা আবিষ্কার, এটা কিন্তু একটা আবিষ্কার, এবং এইটাকে প্রতিষ্ঠিত করতে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এইটা 2003 সালে ওখানে বসে আমি কিন্তু বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যদিও কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেছে, কিন্তু তার পূর্বপুরুষের বসবাস ছিল এই বাংলাদেশে, এই পিঠাভোগে। এই বলার পরে কিন্তু এটিএন বাংলাতে একটা ঝড় তুলে যায় এবং তার পরবর্তীতে আমার সব বন্ধুরা বলতো কি, তুই তো মরা মানুষ নিয়ে কাজ করিস, তুই তো জীবন্ত কোনো কিংবদন্তি নিয়ে কাজ করতে পারিস না। আপনি জানেন আমি লালমিয়া তৈরি করার পর আমি ঢাকা ভার্সিটির বকুলতলায় আড্ডা দিতাম, মানে সারাদিন কাজ শেষের পরে বকুলতলাতে আসতাম, কারণ চারুকলা ছেলে মেয়েদের আমার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। ওরা সুলতানের গল্প শুনতো, আমি বকুলতলায় বসে বলতাম। কবি শামসুর রহমানও থাকতো অনেক সময়। ওই কারণে উনটা বলতো তুমি তো মরা মানুষ নিয়ে কাজ করো, সবাই এইটা বলতো আর কি, খেপাইতো আর কি। জীবন্ত কিছু তো এই জন্য পরে জীবন্ত আমি খোঁজা শুরু করলাম ইনামুল ভাই, জীবন্ত খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আপনারা জানেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য ক্যামেরাম্যান এনএন আকাশ, নাম শুনেছেন, অনেক নাটকের ক্যামেরাম্যান, ও আমার বন্ধু মানুষ। ও আর আমি সার্কের ডকুমেন্টারি বানানোর জন্য একসাথে দেশের বাইরে কাজ করেছি, 7 দেশে কাজ করেছি, ইনল্যান্ড ফিশ কালচার অফ বাংলাদেশ। ও আমাকে বললো কি যে তুমি সিলেটের, ও সিলেটের ছেলে, তুমি তো অনেক কাজ করেছো, তোমাকে আমি জীবন্ত কিংবদন্তি দেবো। আমি গল্প বলতাম, জীবন্ত কিংবদন্তি আমি কোথায় পাবো? বললাম আমি কিন্তু তখন বাউল শাহ আব্দুল করিম চিনি না, বাট তার গানের সাথে আমি পরিচিত। আগে কি সুন্দর দিন কাটাইতাম, বন্ধে মায়া লাগাইছে, মানে অসংখ্য গানের সাথে আমরা। ওই যখন হাবিব বা কায়া এরা গানগুলো লন্ডন থেকে প্রথম পাবলিশ হয় এরকম আকারে, এবং আমরা 7 সালে হচ্ছে আমি শুটিং এ যাই, 2007 সালে বা 6-7 মানে বিটিভিতে আমি তখন কাজ করি। তা আপনার আমি এনএন আকাশ, আমি সিলেটের জিন্দাবাজারে নামলাম গাড়ি থেকে, এবং আমার কোনো খরচ নাই, আমার কোনো টেকনিক্যাল সাপোর্ট নাই, সব সিলেটবাসীর, এনএন আকাশের, ওরা সব অ্যারেঞ্জ করে, ওরা সব, শুধু আমি ডিরেক্টর। এবং আমি শুধু সিলেটে জিন্দাবাজারে নামার পর ওরা যেভাবে আমাকে রিসিভ করে ওরা ওদের বাসাতে নিয়ে রাখছে, সেখান থেকে পরের দিন সকাল আমি ভাবছি সিলেটেই কোথায় বাউল শাহ আব্দুল করিম, কিন্তু তা না, সুনামগঞ্জ থেকে আমাকে সুনামগঞ্জ যেতে হয়েছে। সুনামগঞ্জে শুধু গেলেই হলো না, ওখান থেকে উজানদল গ্রামে যেতে হয়েছে, এবং উজানদল গ্রাম মানে সুনামগঞ্জে আসলে হাওড় পার হতে হয়, ওখানে আমরা বোট ভাড়া করেছি, যেটা 3.5 ঘন্টা লেগেছে ওনার বাড়িতে পৌঁছতে। এবং আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ এখানে বসে কিভাবে এই গান লিখলো। আচ্ছা, আমি স্পেসিফিক ভাবে এইখানে যেতে চাচ্ছি আপনার কাছে যে আপনি বাউল শাহ আব্দুল করিমকে আপনি কিভাবে দেখেছেন? আমি দেখেছি যে সে একটা মাটির মানুষ, মানে আমার কাছে একটা দেবদূত মনে হয়েছে তাকে। আমি যখন তার ঘাটে ভেড়লাম, তার ছেলে রিসিভ করলো, বলল বাবা তো ঘুমাচ্ছে। তা আমি বললাম তাহলে ওনার ঘুম ভাঙুক, আমরা অপেক্ষা করি। আমরা কিছু ফল টল নিয়ে গেছি নৌকায়, উনি
ছেলেকে বলছে শানুর জালাল কে আসছে, তা বলছে বাবা অতিথি আসছে। ওনার ওখানে প্রতিদিন এরকম লোক যায়, আমরা শুধু না, এরকম দেশের বাইরে থেকে প্রচুর। তা আমি ওনার কাছে, উনি উঠে আসলেন, ওনাকে ধরে আমি বের করলাম, আপনারা আমার ডকুমেন্টারি দেখবেন, ওনার হাত ধরে আমি বাইরে নিয়ে আসতেছি। তা ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কি পেলেন এর ভিতর দিয়ে। উনি বললো যা পাওয়ার আমি পাইছি, তোমাকে দেখাইতেও পারবো না, দিতেও পারবো না। আমি বললাম যে আপনি কেন, আপনার কাকে মুর্শিদ জ্ঞান করেন, মানে আপনি গানে আসলেন কিভাবে? উনি বললো যে আমি আমার স্ত্রীকে মুর্শিদ জ্ঞান করি। একজন বাউল, কোন বাউল আমার মনে হয় যে বলেনি যে তার সংসার ভালো লাগে, কিন্তু একজন বাউল শাহ আব্দুল করিম সে বলেছে যে আমি আমার স্ত্রীকে মুর্শিদ জ্ঞান করি, এবং সে সংসারে থেকেই তার যে সৃষ্টি, এবং ওই তার যে আপনি কথাটা বললেন তার স্ত্রীকে নিয়ে কিন্তু একটা দারুণ গান আছে, এবং সে তাকে সরলা বলতেন। সরলা কেন নাম দিয়েছেন? উনি বলেছে দেখো দীর্ঘ বাউল জীবনে দিনের পর দিন আমি ঘর বাড়ি ছেড়ে ঘুরে বেরিয়েছি, পুরা কপাল আমার এমন বউকে ধরে রাখতে পারিনি, তাই ঘরের সামনে উঠানেই তাকে সময়তই করেছি, এবং আপনি তার দরজা খুললেই তার বউয়ের কবর, এবং এখন তার সমাধিও তার পাশে। এবং উনি বলেছে দেখো, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি যে কুলহারা কলঙ্কিনী, আমাকে কেউ ছুঁয়ো না গো সজনী, এই গান আপনি কিভাবে লিখলেন? বা এই গানের বললো গান সময়েও হয়, পরিবেশও হয়, পরিস্থিতিতে হয়। বললো এই ভাটি অঞ্চলে যখন জল শুকায় যায়, পানি শুকায় যায়, তখন এখানে ওয়াজ হয়। ওয়াজ হলে হুজুর সারা রাত আমার নিয়ে ওয়াজ করে, আমি কি বিখ্যাত লোক যে আমি নাকি সব নষ্ট করে ফেলছি, আমি নাকি সব খারাপ করে ফেলতেছি, এই করছি তাই করছি। এটা করার পরে তারা রাতে 3টা-4টার দিকে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এসে আমার বাড়ি আগুন ধরায় দিল, এবং আমার চুল কেটে দিল, আর আমাকে অপমান করলো, আমার চুনকালি মাখায় দিল, দিয়ে আমাকে বলল ফজরের আজান হওয়ার আগে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। তা আমি চলে যাচ্ছি নদীর পাড় দিয়ে। তা আমার ভিতরে এই গান আসছে, কে দিছে আমি জানি না, আমি গান করতেছি, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, মানে অটো চলে আসছে, অটো। এতগুলো ঘটনা ঘটছে একটা গান সৃষ্টির জন্য, আপনি কি বলছেন? এবং সে যে নৌকায় পার হচ্ছিল, ওই নৌকায় বসে থেকে গানটা গাচ্ছিল। মজার ব্যাপার কি, 3 মাস পরে উনি বাড়ি ফিরছে। বাড়ি ফিরে যখন উনি ওই নৌকায় ফিরতেছে, যে কোনো নৌকায় আদারওয়াইজ, ওই নৌকায় আরেকজন ওই গান করতেছে, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজন। ততদিনে এটা পাবলিশ হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, এবং উনি বাড়িতে এসে দেখে কি ওনার ওয়াইফ কিন্তু কোথাও চলে যায়নি। উনি বলছে বউ তো কোথায় চলে যাবে, কারণ বাজার নাই, ঘাট নেই, খাবে কি? কিন্তু ওনার বউ আগের মতোই আছে, এবং ওনার বউ ওনাকে প্রশ্ন করেনি তুমি এতদিন কোথায় ছিলে। সে বলছে যাও গোসল করে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই জন্য উনি ওনার ওয়াইফকে মুর্শিদ জ্ঞান করে। না ওনার মানে একটা গান, আমার গানটা অনেক সময় শুনলে চোখে পানি চলে আসে, সরলা গো ওনার যে গানটা, না মানে কি দারুণ, মানে সম্ভব, মানে ওনার গানে তো জীবন দিয়ে লেখা আর কি। উনি কাকমারি সম্মেলনে গিয়েছে, রমেশ শীলের সাথে উনি গান করেছে। উনি মাওলানা ভাসানী উনাকে 1101 টাকা দিয়েছিল। শেখ মুজিব উনাকে বলেছিল যে আপনাকে মূল্যায়ন করা হবে। উনি 21 পদক পেয়েছেন, উনি রাষ্ট্রীয় সম্মান অনেক পেয়েছেন, উনি লন্ডনে প্রোগ্রাম করেছেন, এবং উনি দেখেছেন যে রেডিওর একটা চেক ভাঙাতে গেলে পাঞ্জাবি ছেঁড়া, সেজন্য ওনাকে ব্যাংকে লাঞ্ছিত হতে হয়েছে। উনি বলছে আমার পাঞ্জাবি ছেঁড়া তাতে কি হয়েছে, আমি এদেশের নাগরিক না, আমি শিল্পী না। ওনার এই ক্ষোভগুলো, উনি শুধু একটা কথা বলুন, ওনার 1500 গান আমাকে পাণ্ডুলিপি দিয়েছে, আপনি হয়তো জানেন। উনি বলেছে যে লোক সঠিক সুরে গাবে তুমি তাকে দিও শুধু। আমার খুব ইচ্ছা ছিল যে ওনার ডকুমেন্টারিটা যেদিন শেষ হবে আমরা সেদিন প্রিমিয়ার শোতে ওনাকে নিয়ে আসবো, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওনার ডকুমেন্টারিও শেষ হলো, উনিও মারা গেলেন। খুলনাবাসী, আমার খুব মনে পড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট রমজানের হলে আমাদের জন্য একটা প্রাপ্তি হতো। হ্যাঁ, রমজানের ভিতরেই খুলনাতে আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট তার ডকুমেন্টারি, উমেশ টন্ডে আপনারাও ছিলেন। এটা একটা অসাধারণ, এবং আমার তখন অর্থ সংকট, ফাইভ মিউজিকের কাছে সেল করে দিলাম। আমি তো বুঝি নাই যে এটার এত কদর। হ্যাঁ, ফাইভ মিউজিক 50,000 টাকা আমাকে দিল, এবং এখন তাদের আপনি আইডিতে ঢুকে দেখবেন কত ভিউ, কত ইনকাম হচ্ছে এটা দিয়ে, এবং বাংলাদেশে কনস্ট্যান্টলি চলছে। হ্যাঁ, তার ফুটেজ ওইভাবে তো কারো কাছে না। আমি তো জীবদ্দশায় কাজ করেছি, আমার বন্ধুরা বলতো যে তুমি তো মরা মানুষ নিয়ে কাজ করো। আচ্ছা, আমি এখন যে বিষয়টা, যে ওনার যে গানগুলো আপনাকে দিয়েছিল, এই গানগুলো পরবর্তীতে আরো তো কেউ কেউ নিয়েছে, করেছে, কাজ করেছে, কিন্তু আসলে ওই যে আমি যে বিষয়টি বলতে, আমি সঠিক ব্যবহার করতে পারি নাই, কাকে দেবো? উনি কি একটা কথা বলেছেন যে গানটা সঠিক সুরে করতে হবে, তাকেই দিবা তুমি। হ্যাঁ, আবার এই সঠিক সুরটা তো ক্যারি করা তো একটা ব্যাপার। জি জি জি, ওই সুরটা বলে রাখা, আবার ইয়ে করা, অনেক রকম বিষয়াদি আছে। বা ওর স্বরলিপি কি আপনাকে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, স্বরলিপি সহ। আচ্ছা,
এখন বাউল গানের কিন্তু একটা ধরন থাকে, বাউল গানের কিন্তু স্বরলিপি বিচারে কিন্তু অনেক সময় না না না, ওই আপনি যে আঙ্গিকে স্বরলিপি, ওই স্বরলিপি আমাকে সে দেয় না, জাস্ট গানগুলো লেখা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলছি যে ওনাকে নিয়ে কিন্তু ব্যাপক কাজ করেছে আমাদের দেশের বাইরে তো হয়েছে, কলকাতার কালিকা প্রসাদ দাদা মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদা ওনাকে নিয়ে বেশ কাজ করেছেন, ওনার কাছে এসে পড়ে থাকতেন, অনেক শ্রদ্ধা করতেন ওনাকে, ভক্তি করতেন। হ্যাঁ, দেখেন একটা মানুষ তার জীবনের শুরুতে লিখেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না? আবার তার জীবনের শেষ প্রান্তে এসে লিখেছে, একটা লিখেছে গাড়ি চলে না, আর একদিকে লিখেছে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি আমার গেল কই। তার মানে তার প্রত্যেকটা জিনিস তার জীবন থেকে নেওয়া। এবং দেখেন যে আমরা কিন্তু অবাক হয়েছি এই সময় যখন ওনার গান, আগে কিন্তু আমরা ওনাকে চিনিনি, ওনার গান জেনেছি। হ্যাঁ, ওনার গান যখন হিট হলো তখন আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষটা জীবিত আছে এখনো, এরকম গান এই যুগে হয়। এবং আমি তো অবাক হয়ে গেছি যে আমি কি সেই মানুষের সামনে যে গান আমরা পয়লা বৈশাখে শুনি, সেই বাউল শাহ আব্দুল করিমের সামনে। আর একটা ব্যাপার হচ্ছে কি, আপনার এটা না বললে হবে না, দেখেন আমি কিন্তু মোহনা টিভিতে 13 সালে চাকরি ছেড়ে দিই। আমাকে তানভীর মোকাম্মেল বলে যে তুই কি চাকরি জীবনে নতুন আর একটা ডকুমেন্টারি বানাতে পেরেছিস? আমি কিন্তু পারি নাই। তার মানে আমার তো টেলিভিশনে প্রতিদিন 15টা প্রোডাকশন যেত, 15টা প্রোডাকশনই আমার হাতে সিগনেচার, আমার প্ল্যানিং, কিন্তু একটা ডকুমেন্টারি কিন্তু তৈরি হয়নি, একটা লাল মিয়া তৈরি হয়নি, একটা বাউল শাহ আব্দুল করিম তৈরি হয়নি, একটা পিসি রায় তৈরি হয়নি। তখন তো কাজ করার স্কোপ নেই, একটা মহাকবি তৈরি করতে হবে না। আমি আবার চাকরি ছেড়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছে আলাদা কিছু করতে হবে। হ্যাঁ, হয়তো আমি আজও পারি নাই, চেষ্টা করতেছি, পরে রুদ্র করলাম, কিন্তু ওই রকম কাজ কি আর হবে কিনা জানি না। এখন একটা বিষয় কি যে আশা ছাড়া যাবে না, আমি জানি যে পরবর্তী সময়ে এই যে অনলাইন টেলিভিশনের যে যাত্রা, একটা সময় আপনি অনেক রিস্ক নিয়েছিলেন। হ্যাঁ, আমি বাংলাদেশের প্রথম সারির অনলাইন টিভি আমি প্রথম শুরু করেছি। মানুষ হাসতো, বলতো কি এইটা কি হয় নাকি। আমরা অবাক হয়েছি যে আমিরুল কি করলো, এত বড় একটা চাকরি ছেড়ে দিয়ে এসে যে এই অনলাইন মিডিয়া এটা কোনো হলো, মানুষ সার্চ দিয়ে দেখবে, আমরা কত জায়গায় করেছি। এটার একটা মজার ব্যাপার আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট যখন উদ্ভাবকের খোঁজে একটা প্রোগ্রাম চালু করলো যে সারা বাংলাদেশে যারা উদ্ভাবক আছে কাজ করতে চায়, এখানে খুলনা থেকে আমাকে নেওয়া হলো, সিলেক্ট হলো, এবং ওখানে যে আমার কাছে মনে হলো যে টেলিভিশন করতে 500 কোটি টাকা লাগে। 500 কোটি টাকা তো সবাই নেই। এখন একজন শিল্পপতি সে টেলিভিশন বানাবে, কিন্তু সে কি মিডিয়া ব্যক্তিত্ব? সে কি শিল্প করে আসছে? শিল্প করছে ইনামুল, শিল্প করছে আমিরুল, তাহলে টেলিভিশন তো থাকবে তাদের। তার কারণ হচ্ছে আমরা যখন একটা স্টেশনে যাই, সেই স্টেশন মালিক আমাকে বুঝে না, আমার তখন খুব কষ্ট লাগে। আপনি কি শিল্পীকে ঘরের ভিতর আটকায় রেখে বলবেন যে তুমি কবিতা লিখে দাও? না না, সম্ভব না। সম্ভব? তাকে তো মুক্ত বিহঙ্গের মতো উঠতে দিতে হবে, তা নাহলে তার কাছে তো আসবে না। আমার কাছে মনে হলো যে উদ্ভাবন যদি করতে হয় তাহলে অল্প পয়সায়, আমি শিল্পী, আমি আমার মতো ছবি আঁকবো, আমি আমার মতো রং করবো, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এখন এই যে আপনি পরবর্তীতে এসে যে অনলাইন টেলিভিশনটি করলেন, জয় টিভি করেছিলেন, এটা কি এখনো চলমান? হ্যাঁ, চলমান, এটা চলছে। আচ্ছা, কিন্তু পরবর্তীতে তো আরো অসংখ্য, এখন তো অনলাইন টেলিভিশনের যুগ, কেউ কিন্তু এখন আর মেইন স্ট্রিম মিডিয়া দেখে না। হ্যাঁ, এখন অনলাইন টিভি বা এই সোশ্যাল মিডিয়া। আপনি জানেন কিনা, গাজীপুরে একটা স্কুল উদ্বোধনের জন্য এবং তাদেরকে মিডিয়া পার্টনার করা হলো। তার কারণ হচ্ছে ওই টাকাটা যারা ওখানে ইনভেস্ট করছে বা ফাইন্যান্স করছে, তারা বলছে বাংলাদেশে কোনো অনলাইন টিভিকে তোমাদের মিডিয়া পার্টনার করতে হবে, তোমার স্যাটেলাইট টিভির দরকার নেই, কারণ আমরা স্যাটেলাইট টিভি দেখতে পারবো না। কারণ ওরা বুঝলো এটা যে এখানে স্যাটেলাইট টেলিভিশন থেকে অনলাইনটা অনেক যোগ। এবং আমি অবাক হয়ে গেলাম যে তারা এখান থেকে আমাদেরকে হায়ার করে নিয়ে গেল ঢাকায়, এত টেলিভিশনের ভিড়ে, এবং আমাদের খুব ভালো মতো রাখলেন, এবং আমরা তো ভয়ে কাঁপতেছিলাম যে এত বড় একটা জায়গাতে আমরা হচ্ছে মিডিয়া পার্টনার, এবং একটা ভয় কাজ করে। হ্যাঁ, যে আমরা কয়েকটা মানে আনারি ছেলে মেয়ে, আনারি জিনিসপত্র, খুলনার ছেলেবেলে নিয়ে আমি সেখানে গেছি। যাই হোক, অবশেষে আমরা সাকসেস হলাম, তারা আমাদের একটা ভালো সম্মানই দিল। এরপরে তো জার্নি চলতেছে। আচ্ছা, এখন আমি যেটা বলি যে আপনি তো এই মিডিয়া হাউস, এখন আপনি ঢাকা থেকে চলে আসলেন এবং খুলনায় কাজ করলেন কিছুদিন, এখন স্টুডিওটা আপনার বাড়িতেই চলে গেছে। ফকিরহাটে আপনি ওখানে আমার মতো আপনার মতো অফিস, জয় টিভির অফিসটা করেছেন, স্টুডিও করেছেন, কাজ করছেন। মানে তো এই সময় এসে আপনার কাছে কি মনে হচ্ছে যে এখন ভালো কিছু করা সম্ভব? ভালো কিছু করা সম্ভব, এবং নতুনরা খুব ভালো করছে।
আমি একটা জিনিস বলি, আমার আপনি হয়তো দেখেছেন কিনা, নর্দার্ন ইউনিভার্সিটির এক ছেলে, ও পড়াশুনো করছে এই সাবজেক্টে, ও আমার উপরে কাজ করেছে সম্প্রচারের একাল সেকাল। কারণ আমরা যে কয়টা প্রযুক্তিতে কাজ করেছি এখনকার এরা তো একটা জিনিসই জানে, সেটা মোবাইল বা এই এসডি কার্ড বা সর্বোচ্চ ডিএসএলআর পর্যন্ত ডিএসএলআরও ভুলে যাওয়ার পথে। তা ওর এই প্রোগ্রামটা হওয়ার পরপরই কুমিল্লা ইউনিভার্সিটির একটা ছেলে আসলো, ওর নাম সম্রাট। ও সেম বিষয় নিয়ে ওইখানে ও হচ্ছে জার্নালিজমে পড়াশোনা করছে, ও আমার উপরে কাজ করার জন্য আসছে। রাজশাহী ইউনিভার্সিটি থেকে SM সুলতানের উপরে তারা পড়াশোনা করছে, চারুকলার, ওরাও আসছে। আমার এখন ভালো লাগতেছে এটা, মানে এই কাজগুলো যে করেছেন তার একটা রিফ্লেকশন বা ইউনিভার্সিটির ছেলেরা আসতেছে, তার মানে কি এটার একটা গ্রহণযোগ্যতা কি, তার মানে এটা একটা স্টেপ তৈরি করে রাখা, ওই স্টেপগুলো পার হয়ে তাদেরকে আসতে হচ্ছে, এবং তারা গ্রামে আসতেছে, আমার কিন্তু যেতে হচ্ছে। ইতিহাস যখন কোনোদিন লেখা হবে 50 বছর পরে 100 বছর পরে এর কিন্তু একটা মূল্যায়ন থাকবে। ওরা আসতেছে, ওরা আমার সাথে কথা বলতেছে, কাজ করতেছে। এবং আপনি দেখেন, আপনি তো জানেন আমরা যে ফিল্মের ছবি তুলতাম ইয়াসিকা ক্যামেরায় 36টা ছবি, আপনি আপনার প্রোগ্রামে হিসাব করতেন, এবং অনেক প্রোগ্রামে আমিও ছিলাম, আপনি বলতেন যে আমিরুল এইটাই 6টা তুলবো, এইটাই 5টা তুলবো, এটাই 3টা তুলবো, এভাবে 36টা। এই প্রজন্ম তো ঘেটাঘাট ছবি তুলতেছে, 2000 ছবি তুলে ফেলতেছে, এবং যার মধ্যে মূল্যায়ন হচ্ছে না, আর আমরা কিন্তু 36টা তুলে অপেক্ষায় থাকতাম ডেভেলপ করার পরে আপনি বুঝতেন কোনটা জ্বলে গেছে, কোনটা ভালো হবে, আবার কোনটা যদি কালার ফিল্ম হয় অনেক টাকা দাম, আবার যদি সাদা কালো ফিল্ম হয়। আমাদের একটা অনুষ্ঠানের বাজেট ছিল 500 টাকা, সর্বোচ্চ 300 টাকা। আপনি প্রোগ্রাম করেছেন, আমি আপনার অনেক প্রোগ্রামে থেকেছি। যাই হোক, এই প্রজন্ম, ওর পরে আসলো কি, এরপরে আসলো VHS, তারপরে এখন তো ছবি খুব সহজ হয়ে গেছে ডিজিটালে, তারপরে ডিভি ক্যাসেটের পরে আমরা যারা বিটিভিতে কাজ করছি, বেটাকমের পরে ডিভি ক্যাম ইউজ করছি, ডিভি ক্যামের পরে আজকে আবার এইচডি তে আমরা চলে আসছি। কত সহজ হয়ে গেছে মিডিয়াটা, কত সহজ হয়ে গেছে। আর এখন আরেকটা জিনিস যেটা হয়েছে কি, যে এটার পেছনে একটা বড় ভূমিকা কাজ করেছে সোশ্যাল মিডিয়াতে এই আপনার কন্টেন্ট সহজভাবে কনভে করার জন্য অথবা আপলোড করা যায় পৃথিবীর যে প্রান্তে বসে আপনি কাজ করেন না কেন, যদি আপনার কন্টেন্ট ভালো হয় সোশ্যাল মিডিয়া সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এবং আমরা দেখতাম যখন আপনার অফিসে যেতাম, আপনি দিন শেষে কাউন্ট করে দেখাতেন যে ভাই আজকে দেখেন 20,000, আজকে 21,000, আজকে 15,000, আজকে 30,000 অডিয়েন্স আমার এটা দেখেছে। এটা আপনারা অনেকবার স্টুডিওতে গিয়েছেন, অনেক প্রোগ্রামে, ওখানে আমাদের এরকম একটা আজ যেমন কেটিভি স্টুডিও আমিরুল এসেছে, আমিও জয় টিভিতে স্টুডিওতে গিয়ে ওখানে আমার একটা সাক্ষাৎকারও হয়েছিল অবশ্যই ওই সময়। তো আমরা তো এক সুতোয় গাথা আর কি। তার কারণ হচ্ছে আমরা তো দীর্ঘদিন এরকম পথ চলা আমার মনে হয় অনেকেরই নাই। খুলনা শহরে আমি, আপনি, মোস্তফা ভাই, তুলসী সাহা, আমাকে MS সুবান ভাইয়ের কথা বলতে হয়, তার কারণ হচ্ছে বাউল শাহ আব্দুল করিমের ডকুমেন্টারির এডিট কিন্তু সে করেছে, সম্পাদনা। এটা বাদ থাকলে একটা দুঃখজনক। সুবান কিন্তু আমাদের এই যে আসলে সোহেল ভাই বা তার আগে যদি আমি বলি, আমাদের খুলনার মানে ভাই কলেজের পাশে লাবলু ভাই, লাবলু ভাই থেকে শুরু করে তারপরে সোহেল ভাই এবং পরবর্তীতে সুবান, এখন আমাদের হায়দার ছিল। আমরা তো জিনিসগুলো ভাগ করে ফেলছিলাম। যদি স্টিল ছবির ব্যাপার হয় তাহলে লাবলু ভাই, ভিডিওর ব্যাপার হলে তখন তুলসীদা ছিল, পরবর্তীতে সুবান আসলো, আমাদের সোহেল মাহমুদ ভাই ফটোগ্রাফির ব্যাপারে। কিন্তু আমরা আমাদের কাছে কিন্তু এইগুলো ছিল, আজও কিন্তু আমরা সম্পর্কটা আছে, আমরা কিন্তু সেই মানুষগুলো, আমরা কয়েকজনকে হারিয়ে ফেলেছি, বাট তারপরেও সবাই আছে আমাদের সাথে। এবং আমি বলে রাখছি, খুব সম্প্রতি সোহেল ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, লাবলু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, খুলনার ফটোগ্রাফির উপরে একটা সিরিজ তৈরি হচ্ছে যেটা কেটিভিতে যাবে, সেটি ওনাদের সঙ্গে কথা হয়েছে, ওনারা যারা এই ফটোগ্রাফি। আর আমাদের কাজল ভাইয়ের কথা বলতে হয়, উনি কিন্তু বাউল শাহ আব্দুল করিমের কমেন্ট্রিটা ওনার। আচ্ছা। আর একজনকে খুব কঠিনভাবে স্মরণ করতে হয়, যে মানুষটাকে আমি প্রচন্ড ভালোবাসতাম, আফজাল ভাই আমাদের খুলনা বেতারের SM সুলতানের ভোকাল কিন্তু তার, এবং উনি এই ভোকালটা দিয়ে স্টুডিও থেকে বেরোয় এসে আমাকে জড়া দিল, বলে এত সুন্দর স্ক্রিপ্ট তুই কিভাবে লিখলি। আর একটা মজার ব্যাপার কি নাউল ভাই, আমার জীবনে কিন্তু ওই স্ক্রিপ্টটাই আমার মুখস্থ আছে, আর কোন স্ক্রিপ্ট কিন্তু মুখস্থ না। অনেক লিখেছি, অনেক কাজ করেছি, বাট আমি এখনো আপনাকে বলতে পারবো যে বাংলাদেশের একটি ছোট্ট শহর নড়াইল,
তারই কোল ঘেঁষে বয়ে চলেছে নদী চিত্রা, সে নদীর অপার সৌন্দর্য দেখলে মুহূর্তে কানে বেজে ওঠে সেই গান, ছোট্ট নদী। তার মানে তো ওটা তো আপনার ছবিটি প্রাণ থেকে প্রথম লেখা, মুখস্থ মুখস্থ, হ্যাঁ, প্রাণ থেকে প্রথম লেখা বা ইয়ে করা। আর পরবর্তীতে যে কাজগুলো অনেক সময় আরোপিত কাজ আমাদের অন্যরকম, আর যেটা নিজের স্বেচ্ছায় করা সেটা আলাদা। 1 বছর সময়, হ্যাঁ, মানে এত সময় একটা জিনিসের পরে অনেক কাজ করেছি। এখন আপনার হাতে কি কাজ আছে? আমি এখন কাজ করি, মাঝে মাঝে মানুষের বায়োগ্রাফিক্যাল কথাবার্তা বলি স্টুডিওতে, অনেকে আমার কাছে আসে, আবার আমি অনেককে ডাকি এইভাবে। আর কিছু এনজিও ডকুমেন্টারি বানাই, কোডেক নামে একটা এনজিও, ওদের 200 ডকুমেন্টারি হলো স্বাবলম্বীর পথে অমুক তমুক, এই আর কি। এগুলো আছে একটু টুকটাক কমার্শিয়াল কাজ, আর কমার্শিয়াল, কিন্তু কাজ ওইভাবে নাই এখন আর। এখন আসলে বাস্তব বিষয় হয়েছে কি যে মানুষের হাতে হাতে মোবাইল, তো প্রত্যেকে একটা নিজস্ব একটা মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার হয়েছে, এটা ভালো খারাপ না। আমরা যে সমস্ত অর্গানাইজেশনগুলোর কাজ করতাম, আমি বিশেষ করে, আমি তো বাংলাদেশের ধরেন সব অর্গানাইজেশন, ব্র্যাক থেকে শুরু করে ব্র্যাক, আশা, রূপান্তর, কোডেক, তারপর বেটস, তারপর সিসিসি, এদের সবাই ডকুমেন্টারি আমি করেছি। এখন হচ্ছে কি প্রত্যেকের কিন্তু ওই যে নিজস্ব মিডিয়া, আইফোন আছে, নিজস্ব মিডিয়া আছে। এমনকি ধরেন আমি জেলা প্রশাসন খুলনার কাজ করতাম, সেখানেও মিডিয়া সেল আছে। হ্যাঁ, এখন মিডিয়া সেল হয়ে গেছে, তাই না? আর বাবুর কথাই বলতে হয়, বাবুরও কিন্তু অনেক অবদান আছে জয় টিভির উপর। আপনি মনে করেন যেহেতু সে রাত জেগে জেগে কাজ করেছে, সে হয়তো দেখলে হবে যে না আমরা তার কথা বললাম না, তার 2 বড় ভাই তার কথা বললো না, এটা তো ও কিন্তু অনেক এনজয় করে। আমরা যখন, ও হয়তো ভালো আছে, ভালো থাকবে, ওর সন্তান বলবে যে ওর বাবা সরকারি চাকরি করে, বাট আমার কাছে ভালো লাগে যে না, বা একটা এরকম কিছু হয়েছিল যার কারণে না আজকে এইটা হয়েছে, তাই না? মানে এটার কারণে একটা জিনিস যেটা হয়েছে, হয়তো যে আপনার কাজের একটা হ্যান্ড চলে গেছে, হ্যাঁ, যেটা বাবু করতো, যে তার সার্বক্ষণিক ভাবে কিন্তু সাপোর্ট দিয়েছিল সব সময়। হ্যাঁ, আপনাকে কাজের কারণে দেশে বিদেশে ঘুরতে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো, এবং জয় টিভিতে সে আর্ন করছে, আর্ন করে দিয়ে গেছে আমাকে। এবং আমি এখন মাসে যদি 5টা কন্টেন্ট, তাও $100 আমি তুলতে পারি, এরকম একটা ব্যবস্থা সে করছে। তার কাছে কৃতজ্ঞ, অনেকের কাছে, আমাদের স্বপন গুহদার কাছেও কৃতজ্ঞ, তারাও সবাই কিন্তু সাপোর্ট করছে, সাপোর্ট কাজ। হ্যাঁ, সবাই খুলনাতে যারা মিডিয়ায় কাজ করে এমন কেউ নাই যারা আমাকে সহযোগিতা করে নাই, বা আমি তাদের সাথে আমরা নাই, কারণ আমাদের তো একটাই ভালোবাসার সম্পর্ক, অন্য কিছু সম্পর্ক তো নেই। আরেকটা বিষয়, যাই হোক, আসলে আমরা কথা বললে সারা রাতও শেষ হবে না, অনেক বিষয় আছে আমাদের কিছু বলার। আমি একটা বিষয় একটু গুরুত্ব আরোপ করতে চাই, সেটি হচ্ছে আপনার একটা, আমি নিজে রিলেটেড ওই কাজটার সঙ্গে, এই কারণেই বলছি যে আমি 2টো বিষয় নিয়ে গবেষণা করি ফোক কালচারের। সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের এই অঞ্চলের অষ্টক গান বা নাচ, এবং ঢালি নাচ বা লাঠি খেলা। হ্যাঁ, সেটি আপনি অনেকবার আমাকে দিয়েছেন আপনার গ্রামের, সেটির উপর আপনি একটা ডকুমেন্টারিও করেছেন, এটা প্রচার হয়েছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, মানে ওইটা কিন্তু আমাদের অনেক উপকারে লেগেছে। হ্যাঁ, কারণ যেহেতু আপনি একজন নৃত্যশিল্পী এবং আন্তর্জাতিক মানে নৃত্যশিল্পী, আপনি ওই বিষয়গুলো, প্যাটার্ন গুলো, মুদ্রা গুলোকে আপনি ফলো, মানে বিষয় হলো কি, আমরা এখানে জায়গাটা এরকম যে বাংলাদেশের নাচ যখন আপনি বলতে চাইবেন, যে উচ্চারণ করবেন যে বাংলাদেশের নাচ কি, আপনি একজন ভালো নৃত্যশিল্পী হলে কিন্তু সে বলতে পারবে না সে ভালো নৃত্যশিল্পী, সে কিন্তু বাংলাদেশের নাচের কোনো আইডেন্টিটি বলতে পারবে না। এখন ওইটা তৈরি করতেই আমার এখানে 2টো জিনিস আমার কাছে খুব ভালো মনে হয়েছে, যেটা আমার কাছে, সেটা হচ্ছে আমার অষ্টকের মধ্যে পুরোটাই নাচের মুভমেন্ট, আর হচ্ছে ঢালি খেলা বা লাঠি খেলা। লাঠি খেলাটা আমাদের এই অঞ্চলটা, বিশেষ করে এই যে আমাদের মোল্লাহাট, ফকিরহাট, তেরোখাদা, গোপালগঞ্জ, এই অঞ্চলের যে খেলাটা, এর প্যাটার্নটা কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং এর ভিতরে যে দারুণ ওই যে কাঁসার থাল পিটায় যে মিউজিক করা, হ্যাঁ, চিন্তা করেন যে কোনো আধুনিক কোনো যন্ত্র না, কিন্তু এইটার থেকে আমরা এই মাটির কলসের উপরে কাঁসার থালা, হ্যাঁ, যে এটা একটা নাচ হতে পারে। এবং আপনি দেখেছেন যে পানি ভর্তি কলস নিয়ে নৃত্য করতেছে, পায়ে ঘুঙুর পায়ে দিয়ে, অসম্ভব। এইগুলোকে আমরা আনার চেষ্টা করেছি। আমরা আমার এইগুলো, আরো একটা আমরা শিল্পকলার একটা কাজ তৈরি করে দিয়েছি, পালকির গান। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমরা গিয়েছিলাম, আমরা একসাথে গিয়েছিলাম, ওখানে বেশ কিছু ভালো কাজ আছে। আর পালকির গানের আরো একটা দল আছে আপনাদের যাত্রাপুর সম্ভবত, ওরাও একটা ভালো কাজ করে। যাই হোক, এগুলো আমাদের আসলে অ্যাসেট, এই কাজগুলো আমাদের করে যেতে হবে। আমি অষ্টকের উপর কাজ করেছি, এর উপর আমাদের ডকুমেন্টারি আছে, এটা শুট হয়েছে। যাই হোক, সবকিছু মিলিয়ে কেটিভির জন্য আপনার
ভবিষ্যৎবাণী বা ভালোবাসা কি? না, আমি শুধু চাই যে মানুষ এটাকে ভালোবাসুক, এটার সাথে সম্পৃক্ত থাকুক, আর আমাদের সংস্কৃতির চর্চাকে মানুষ এগিয়ে নিয়ে যাক। কারণ এটা যদি না থাকে না, তাহলে মানুষ অপরাধ প্রবণতা বেড়ে যাবে। আর আপনাকে আমি শেষ কথা হচ্ছে সুলতানের একটা কথা বলতে চাই। সুলতান বলেছে, যে শিশু প্রকৃতির ছবি আঁকে, তার বাবা মার ছবি আঁকে, সেই শিশু কখনো অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। আমাদের শিল্পকলা বিদ্যাচর্চা অবশ্যই বদলাতে হবে, না হলে এ আশা আমরা কি করে করি শিল্পকলা বিদ্যাচর্চায় মানুষের চরিত্র গঠন হয়। এখানে সুলতান কিন্তু বাবা মা বলতে বলছে দেশের কথা, দেশ মানে আমরা আমাদের শিল্পকে ধরে রাখতে হবে। আজকে শিল্পর খুব খারাপ অবস্থা যাচ্ছে, এই শিল্পকে বাঁচাতে হবে। একদম একদম। এখানে বাঁচাতে গেলে আমরা এই যে উদ্যোগটা গ্রহণ করেছি, যে আমি কথা বলছি, এটা আমার প্রজন্মকে জানতে হবে, পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে জানতে হবে। এবং এই প্রজন্মের বাবা মারা মানে কিরকম যেন আমার কাছে মনে হয় যে শুধু একটা সাদা কাগজের সার্টিফিকেটের পেছনে দৌড়াতে তাদের জীবন শেষ করে দিচ্ছে। আমি সবসময় বলি, দেখেন, আমি আমার ছেলেকে কাদামাটিতে পাঠাই। এটা আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি তো কি করো এটা। আমি বলছি যে কাদামাটি মেখে তাকে বড় হতে হবে, কারণ সবার প্যারেন্টস মানুষ হতে হবে। হ্যাঁ, ওকে মানুষ হতে গেলে মাটির সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে। সবার প্যারেন্টস বলে কি যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কেউ বলে না যে আমার ছেলে লেখাপড়া শিখে একজন ভালো কৃষক হোক। এই কথা কিন্তু আজ থেকে 200 বছর আগে রবীন্দ্রনাথ বলে গেছে। রবীন্দ্রনাথ তার ছেলেকে কৃষিবিদ প্রথম পড়িয়েছে। তা আমরা কেন এটা ভাবতে পারি না আজকেও? কেন আমাদের আমরা তো একজন কৃষক, আমরা জানি, এটা আমরা আলোচনা করি মাঝে মাঝে। যদি কারো 2 বিঘা জমি দিয়ে সে কাজ করতে পারে, সে 10 জনকে বা 2টা পরিবারকে সারা বছর পুষতে পারে। এবং কেউ যদি 50 বিঘা জমির মালিক হয়, তার তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিরাট সচিব হওয়ার দরকার নেই, সে তো ওখান থেকে বছরে কোটি টাকা ইনকাম করতে পারে। পুটিয়ার রাজবাড়িতে, আপনি যদি ইয়েতে যান, ওটা হচ্ছে পাবনা পতিশর, রবীন্দ্রনাথের আর একটা কাছারি বাড়ি আছে, ওখানে আপনি গেলে দেখবেন যে রবীন্দ্রনাথ প্রথম ট্রাক্টর কিনে এনেছিল, সেই ফালাটা ওখানে আছে। রবীন্দ্রনাথ প্রথম কিন্তু তার সন্তানের সাথে বিধবার বিবাহ দিয়েছিল। রবীন্দ্রনাথ কিন্তু আমি এক যুগ বলি, মানে একাই একটা যুগ। যুগে যুগে ওই সময়টাকে তিনি ধারণ করেছেন। যুগে যুগে যে সকল মহামানব সংশয়ের মেঘের মধ্যে সত্যের আলো বিকীর্ণ করিয়া গিয়েছেন, আমাদের রবীন্দ্রনাথ তাদের একজন। এবং সংস্কৃতির এমন কোন শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। আপনি কোনটা বলবেন? ছবি আঁকা বলেন, আপনি নাচ বলেন, আপনি গান বলেন, মানে এমন কোন জায়গা নাই যেখানে টাচ করেননি। এবং টাচ না শুধু সেটাকে, এবং আপনি রবীন্দ্রনাথ মানুষ, রবীন্দ্রনাথকে আপনি আলাদা কোনো ইয়ে বললে হবে না। রবীন্দ্রনাথ কিন্তু মানুষ। হ্যাঁ, আসলে হয় কি যে এই জাতীয় মানুষদের কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে, কিন্তু আমরা হয় কি বুঝি না। আমরা ওই যে কথাটা বললাম, এই প্রজন্মের আমাদের ওই যে কথাটা আপনি বললেন, যে শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না আনা যায়, তাহলে মানুষ হবে না। আর মানুষ যদি সৃজনশীল না হয়, সে তো মানুষ। বাউল আব্দুল করিমের তো লেখাপড়া লাগে না, নজরুলের তো লাগে না, কিন্তু নজরুলের বই পড়ে তো পিএইচডি করতে হচ্ছে। আমি মাঝে একটা স্ট্যাটাস দিছিলাম, আপনি ফেসবুকে দেখেন, নজরুল, লালন, এটা তো বিশেষ করে লালন তো পুরোই একটা জানেন, মানে কিছুই না। তাহলে বাউল আব্দুল করিমকে কে শিখাই দিল? ওখানে যে বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে। বিষয়টা হচ্ছে কি, যে আপনার সৃষ্টিকে আপনি পৃথিবীর ময় ছড়িয়ে দিতে আপনাকে পুঁথিগত জ্ঞানের প্রয়োজন। আমাদের মুসলমান ধর্মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখতে পারতেন? না, তার মুখস্থ করে সৃষ্টিকর্তাই তার ভিতরে দিয়েছে। আমি আরেকটা কথা খুব ধারণ করি, যেমন হচ্ছে সৃষ্টিকর্তাকে ভালোবাসার জন্য আপনি তার সৃষ্টিকে ভালোবাসেন, তাহলেই তাকে পাবেন। আপনি মানব প্রেমে মুগ্ধ হন। আপনি বাইবেলের একটা কথা আছে, আমি সব ধর্মগ্রন্থ একটু একটু পড়ার চেষ্টা করি যে কি কোথায় বলছে। বাইবেলে একটা কথা আছে, যে বললো আমি আল্লাহকে ভালোবাসি, আপন ভাইকে ঘৃণা করে সে মিথ্যা বলল। কেননা যাহাকে দেখিয়াছো তারাই ভালোবাসতে পারো নাই, যারা দেখো নাই তারা তুমি কিভাবে ভালোবাসো? একদম এরকম। আসলে কিন্তু সব ধর্মের বিষয়গুলো কিন্তু গোড়া কিন্তু একটাই। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। মানুষকে ভালোবাসতে হবে। এখন আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, তো আমাদের আসলে প্রত্যাশাটা এরকম থাকা উচিত এবং অভিভাবকদের এটা বোঝা উচিত, আমাদেরকে একটা ফ্লারিশ জীবন, আমাদের একটা আলোকিত জীবন হবে, একটা সূর্য উঠবে নতুন দিনের অপেক্ষা করতে। এই জায়গায় যেতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তা না হলে আমরা আমাদের শিশুদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি, এখানে সংস্কৃতি থাকতে হবে, এখানে মানুষের জীবনের কথা থাকতে হবে। এই বিষয়গুলোকে যদি পরিবর্তন না করা যায়, যে কাদামাটির গন্ধ নিতে হবে অবশ্যই। এবং আমি একটা কথা সবসময় বলি যে আপনার সন্তান কি একটা গাছ লাগিয়েছে? আপনি কি একটা গাছ লাগিয়েছেন? না, এটা আমাকে আজকে বলতে হবে। আপনি যদি একটা গাছ না লাগান, তাহলে আপনার অক্সিজেন নেওয়ার কোনো অধিকার নাই।
এই বিষয়গুলো বর্ষা চলে যাচ্ছে, প্রত্যেকে একটা গাছ লাগান, কারণ আপনি আপনার জীবন হয়তো সময় পাবেন না একটা গাছ লাগানোর জন্য। আপনি গাছ বিক্রি করছেন যেটা আপনার বাবা লাগিয়ে গেছে, আপনার দাদা লাগাচ্ছে, তো আপনি কি একটা গাছ লাগিয়েছেন? এই বিষয়গুলো আমাদের প্রজন্মের মধ্যে প্রভাবিত করতে হবে আসলে। এই জন্যই আমি আপনার একটা অগ্রিম দাওয়াত দিই। আমার অনেক দিনের স্বপ্ন, আপনি জানেন যে আমি একটা এগ্রো পার্ক করব, এবং আমি সেটার কাজ শুরু করেছি। অনেক দূর এগিয়েছিলাম, অর্থনৈতিক কারণে আবার থেমে। এইটা আমরা হয়তো 1 ডিসেম্বরে আমরা সবাই একটু বসবো, বা ওইটা শুরু করেছি অলরেডি। এবং আমি চাই যে ছেলে মেয়েদের ধরে এনে গাছ লাগাই, ছেলে মেয়েদের ধরে এনে মাছ ধরাই, ছেলে মেয়েরা ধরে এনে গাছ লাগাক, পরিবেশের সাথে মিশুক। মানে এরকম একটা প্রজেক্ট আসলে আমাদের হাতে নেওয়া উচিত। হ্যাঁ, এবং যাদের গ্রামের বাড়ি নেই তারা এখানে আসবে। মানে গ্রামের বাড়ি নামে আমার একটা প্যাকেজ থাকবে, এখানে তাদের দাদা তারা গ্রামের বাড়িটা ফিলটা পাবে। ওখানে তারা গেলে তাদের দাদা দাদি রিসিভ করবে তাদের, একদিন দুদিন সেখানে সে গ্রামের ফিলটা পাবে, এবং তারা ঢেকিতে ওই যে পিঠার ফ্লেভার নেবে, মাছ ধরবে, সেই মাছ রান্না হবে। এবং এখানে আমার আরেকটা উদ্দেশ্য আছে, গ্রামের যারা একদম নিম্ন শ্রেণীর, যাদের সন্তানরা ভ্যান চালায় বা কৃষিকাজ করে, তারা কিন্তু তার প্যারেন্টসকে আর সময় দিতে পারে না। সারাদিন পরিশ্রমের পর বউ বাচ্চাকে সময় দেবে না বাবা মা খবর নেবে। এই বাবা মাগুলো কিন্তু খুব অবহেলিত ভাবে পড়ে আছে। আপনার সন্তান হয়তো দাদাকে পাচ্ছে, কিন্তু অনেকেই দাদাকে দেখেনি, দাদিকে দেখেনি। তা এই ইনাদের চাই যে এরা সন্ধ্যার পরে আমার এই এগ্রো পার্কে আসবে, রিসোর্টে, এখানে তারা সময় দেবে, লুডো খেলবে, মানে বিষয়টাকে একটা কেমিস্ট্রি তৈরি করা। আচ্ছা, যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আলো আলোচনা করবো, প্রয়োজনে আমরা আরেকটা সেশনে বসবো। তো আমি দর্শকের কাছ থেকে বিদায় নিতে চাই, তার আগে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চান। দর্শকের উদ্দেশ্যে তো অবশ্যই যে আজকে খুলনা কেটিভি স্টুডিওতে আসলাম, এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞ, কেটিভি পরিবারের কাছে কৃতজ্ঞ, আমার মতো অধমকে ডেকেছেন, ক্ষুদ্র মানুষকে, এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন। কারণ কথা বলা খুব দরকার, আমার অনেক কিছু বলার আছে। আমার শ্রদ্ধেয় স্যার অচিন্ত কুমার ভৌমিক আমাকে লাস্ট হাত ধরে কেঁদেছিলেন, বললো যে অনেক কিছু বলার ছিল আমিরুল, কিছুই বলতে পারিনি। আমি ওনার উপর একটা ডকুমেন্টারি করেছি, কিছুই বলা হয়নি, সেটার নামই হচ্ছে কিছুই বলা হয়নি। এমন একটা মানুষকেও আমাদের বিদায় দিতে হয়েছে, যার বিনোদনে একসময় সারা বাংলাদেশ চলতো, অন্য কোনো মাধ্যম ছিল না, আয়না। এবং আমরা সেই ইজ্জত আলীকে হারিয়েছি, সবাই চলে গেছে, আমাদেরও চলে যেতে হবে। তা আমরা যেহেতু চলে যাব, তা চলে যাওয়ার আগে আমাদের এমন কিছু করে যেতে হবে যে এই পৃথিবী আমাদেরকে মনে রাখবে, এই মানুষ আমাদেরকে মনে রাখবে। এবং আমার একটা কবিতা আছে, তুমি কি করবে বলে স্থির করেছো, যাহাই করো আমি বলি তুমি এমন কিছু করো যাহার মাধ্যমে তুমি মানুষের মাঝে বেঁচে থাকো। মানুষ তো মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তুমি অন্নহীনকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগাক্রান্ত মানুষকে পথ্যের ব্যবস্থা করো, তুমি মানুষেরই সেবা করো। যে জীবন তোমার হাতের স্পর্শে পেলে নতুন জীবন, সে জীবন শুধু যবে তোমারই নাম। তুমি কি করবে বলে স্থির করেছো। অনেক ধন্যবাদ কেটিভি পরিবারকে। ধন্যবাদ। ভালো একটা সুন্দর কথা, কবিতা শুনতে শুনতে শেষ করলাম। কিন্তু কথা প্রসঙ্গে বলে রাখি, অচিন্ত স্যারেরও একটা শেষ ইচ্ছে ছিল, আমাকে এই স্ক্রিপ্টটা দিয়ে গেছেন, আমি করতে পারিনি অর্থাভাবে। ওই সময় ওটা করতে গেলে বন বিবি একটা প্রোডাকশন ছিল ওনার, উনি আমার গাজী কালু চম্পাবতী দেখার পরে বলেছিলেন যে যেমন তুমি বন বিবি নিয়ে একটা কাজ করতে পারো কিনা। পরে স্যার আমাকে স্ক্রিপ্টটা দিলেন, কিন্তু ওনার জীবদ্দশা আসলে করতে পারিনি। তবে এটা আমার নেক্সট প্রোডাকশন হিসেবে যাবে, একটা পয়সা কড়ি সংকলন হলে হয়তো আমি ইনশাআল্লাহ হবে। আসছে কেন যে এই কাজগুলো আমরাই করব, আমরাই করতে পারি। এই জন্য স্যারের হয়তো স্যার বেঁচে থাকতে দেখে গেলেন না, স্বর্গে বসে নিশ্চয়ই তার একটা ভালো কাজ হয়েছে। আমার কাছে খুব ভালো লাগে, উনি লাস্ট সিটিনে আমার হাত ধরে কেঁদে বললো, আমিরুল অনেক কিছুই তো বলা হলো না, তোদের মতো মানুষ থাকতে। আমি উনার মৃত্যুর 15 দিন আগে উপস্থিত হলাম, আমি স্বপনদা, এটা স্বপনদার একটা উদ্যোগ, আনারুল কাদির স্যার এবং আমাদের ওই স্যারের নাম। স্যার কিন্তু অনেক অসুস্থ ছিলেন আসলে, সময় যে আমরা তোমরা মানে আপনারা যে করে ফেলেছেন কাজটা, এই জন্য ধন্যবাদ। এবং ওইটা আমার অনেক বড় একটা এপিসোড। আর একটা বিষয় আমি শেষে বলি, আমি আমার এই জীবদ্দশায় আমি যে সম্মাননা যারা আমাকে দিয়েছে যতগুলোই পেয়েছি, আমি পরিবেশ পদক পেয়েছি, আমি রাষ্ট্রীয় সম্মান শিল্পকলা সম্মাননা পেয়েছি, এছাড়া অনেক সম্মাননা পেয়েছি। তাদের কাছেও কৃতজ্ঞ যে আমার মতো মানুষকে এটা তারা দিয়েছে। এবং আজকে এখানে কাজের স্বীকৃতি আমরা কাজের স্বীকৃতি পেলে, কিন্তু আমি সবসময় মনে করি যে কাজের স্বীকৃতি দিলে তার জীবদ্দশায় দেন, মরণোত্তর কোনো দরকার নাই, কারণ ওই মানুষ তো দেখে গেল না। যাক, অনেক ধন্যবাদ আমিরুল, আপনার সঙ্গে আবার বসবো, আবার কথা হবে। দর্শক, কেটিভি স্টুডিওতে আজ আমাদের সাথে ছিল অনেক কথা। দেখেন, আমরা কিন্তু কথার ছলে, আড্ডার ছলে অনেক কিছু বলে ফেললাম। আপনারা আশা করি বিষয়গুলো বুঝেছেন, এবং ভবিষ্যতে এই বিষয়ের উপরে আমরা আরো আলোচনা করব, কথা বলবো। আর এরকম অনেক গুণী ব্যক্তি আমাদের স্টুডিওতে আসবেন। আমরা চাইবো যে আপনারা আমাদের সঙ্গে থাকেন, এবং কেটিভি স্টুডিও যে উদ্যোগ গ্রহণ করছে
তার সাথে থেকে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।